আজকে আমরা আলোচনা করব, দেখো, পর্ষদ টেস্ট পেপার 2026-এর সেট নাম্বার 12, পাতা নম্বর 412-413। কি দেওয়া আছে? স্কুলটার নাম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দেওয়া আছে। ঠিক আছে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, এটা হচ্ছে সেট নম্বর 12, পাতা নম্বর 412 পাতায় এসে দেখবে। আচ্ছা চলো তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি, এক দাগের অঙ্কগুলো। এখানে বলে দিয়েছে, দেখো অঙ্কগুলো বলেছে, একের কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কিছু টাকা 2 বছরে কি হবে? ডবল হয়ে যাবে। তাহলে একটা কথা, এখানে আসল যদি আমি পি ধরে নিই, তাহলে 2 বছরে 20 বছরে দ্বিগুণ যে হবে তার মধ্যে সুদ আসল থাকবে, তার 2p টাকা হয়ে যাবে। ওখান থেকে আমরা সুদটা বার করতে পারবো, তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিভাবে করব? একের এক দাগের, তাহলে আসল সমান আমরা ধরে নিচ্ছি, আসল সমান কত? পি টাকা। আর সুদ আসল বলে দিয়েছে দ্বিগুণ হবে, তার জন্য কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ যেহেতু হয়ে যাবে বলেছে, তাহলে এখানে 2p টাকা হয়ে যাচ্ছে সুদ আসল। তাহলে এখান থেকে যদি আমি শুধু সুদটা বার করি, তাহলে সুদ আসল থেকে আসলটা মাইনাস করলে কিন্তু আমি সুদটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সুদও পি টাকা আর আসলও পি টাকা। তাহলে এবার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে? 100। আই এর মান পি, পি এর মান পি ইন্টু আর এর মান যেহেতু আমাকে বার করতে হবে, তাহলে আর লিখে দিলাম, আর টিটা 20 বছর বলে দিয়েছে, 20 বাই কত হয়ে যাবে? 100। তাহলে এখানে পি পি কেটে গেল, 20, 20 5 100, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে? 5% অ্যান্সার আসছে। অপশন নাম্বার এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এক দাগেরটা হয়ে গেল। দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলেছে, দেখো, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 4 হলে বি এর মান কত হবে? তাহলে চলো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারে। তাহলে এখানে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু, আচ্ছা এটা বি দেওয়া আছে, সরি এটা বি দেওয়া আছে, হ্যাঁ, বি ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে বীজ দুটি আমরা ধরে নিচ্ছি, অতএব বীজ দুটি হলো, কি কি ধরবো? বীজ দুটি, একটা আলফা ধরলাম আর একটা বিটা ধরলাম। তাহলে আলফা ইন্টু বিটার মান কি হবে? মাইনাস সি বাই এ। তাহলে সি এর মান কি? বি আসছে, আর এ এর মান কি? 3 আসছে। তাহলে এটাই, তাহলে এটা সমান আমাদের কত দেওয়া আছে? বি বাই 3 ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে বি এর মান কত হবে? 3 4 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সি দাগের অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 3 দাগেরটা, কি বলেছে? চলো 3 দাগেরটা কি বলেছে দেখো। 3 দাগেরটা বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বিন্দু দুটির একটি সাধারণ স্পর্শক বিন্দু দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, অতএব কোণ বি এ সি বি এর মাপ কত হবে? এটা 90 ডিগ্রি হবে। আমরা স্পর্শকে জানি, আমি চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে, আর এখান থেকে এটা একটা বৃত্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে এ বিন্দু আর এটা বি বিন্দু, এটা এ এটা বি। তাহলে স্পর্শকটা বলছে এরকম ভাবে স্পর্শক গেছে। তাহলে এখানে যে ছেদ বিন্দু হচ্ছে, এটার নাম একটা ধরে নাও, কি যে কোনো একটা নাম দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে স্পর্শক থেকে এটা আসছে আর এখান থেকে এটা আসছে, এটার মান কত? এটা সবসময় 90 ডিগ্রি আছে। তোমরা স্পর্শক একটা উপপাদ্যই আছে এটা দেওয়া, তাহলে এটার মান কত হবে? 90 ডিগ্রি হবে এটা। তাহলে অপশন নম্বর কত? ডি নম্বর অপশনে কারেক্ট অ্যান্সার। তারপর 4 দাগের, 4 দাগেরটা কি বলেছে দেখো। 4 দাগেরটা বলেছে, 3 সেমি ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙে যে সর্বাধিক দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এরকম একটা চোঙ আছে, ধরো এটা একটা চোঙ দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা চোঙ দেওয়া আছে। তাহলে এখানে সবচেয়ে বড় রাখতে গেলে আমাদের কি হবে? এরকম কোনাকুনি রাখতে হবে।
কর্ণ বরাবর রাখতে হয়, তাহলে তো হবে। তাহলে কর্ণ বরাবর যদি রাখতে হয় তাহলে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে কত 3 সেমি, আর উচ্চতাটা 8 দেওয়া আছে। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজ তৈরি হয় তাহলে এটা গোটাটা আমাকে মান দরকার, তাহলে এটা ব্যাসার্ধ দিতে হয়, তাহলে গোটা ব্যাস, তাহলে গোটাটা কি হবে 6 সেমি হয়ে যাবে। আর এটার নাম একটা পি দিয়ে দিচ্ছি। তাহলে অতিভুজ সমান আমরা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পি সমান আমরা কি বার করবো লম্ব স্কোয়ার প্লাস রুট ওভার লম্ব স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, 3 3 কি হয়ে যাবে 6 এর স্কোয়ার হবে, সরি এটা যেহেতু ব্যাসার্ধ আছে এটা গোটাটা কি হয়ে যাবে ব্যাস হয়ে যাবে, তাহলে 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে কত 36 যোগ 8 স্কোয়ার মানে 64, তাহলে কত হয়ে যাবে 100 সমান কত হয়ে যাবে 10। এটা হচ্ছে আমাদের পি এর মান, মানে এই যে অতিভুজটা বের হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন নম্বর কয় আছে, অপশন নম্বর 10 বি আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 4 দাগেরটা কমপ্লিট, 5 দাগেরটা চলো। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে sin 5 থিটা ইকুয়াল টু cos 4 থিটা হলে cos 9 থিটার মান কত, আচ্ছা সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে দেওয়া আছে sin 5 থিটা ইকুয়াল টু cos 4 থিটা, ঠিক আছে। তাহলে sin 5 থিটা লিখে দিলাম, cos থিটাটাকে আমরা কি ঘুরিয়ে লিখতে পারবো, sin কি আসবে 90 মাইনাস 4 থিটা ছিল। আমরা দেখো sin 90 মাইনাস 4 থিটা মানে কি cos 4 থিটা আসবে, তাহলে এটা থেকে যদি এটা আসতে পারে তাহলে এটা থেকে অবশ্যই এটা আসতে পারবে। তাহলে উভয় পক্ষে sin সরিয়ে নিলে 5 থিটা ইকুয়াল টু কি আসবে 90 মাইনাস 4 থিটা, থিটা গুলোকে একদিকে করতে 5 থিটা এটা মাইনাস আছে পরে কি হবে 9 থিটা যোগ হয়ে যাবে, তাহলে 90, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে 90 বাই 9 ইকুয়াল টু কি হবে 10 হয়ে যাচ্ছে 10 থিটা। আমাকে মান কি চেয়েছে cos থিটার মান চেয়েছে, তাহলে cos থিটা, তাহলে cos থিটার মান কত 9 থিটা, তাহলে 9 ইন্টু 10 তাহলে কত হয়ে যাচ্ছে cos 90, cos 90 মান কত হবে 0। অপশন এ দাগের অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। 5 এরটা এটা। ঠিক আছে, 6 চলো। 6টা কি বলেছে, 6টা বলেছে x1 x2 x3 ডট ডট দিয়ে x10 মানে 10 পর্যন্ত রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট দিয়ে x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে। আচ্ছা এই টাইপের অঙ্ক এর আগেও করেছি, দেখো অঙ্কটা করলে ভালো করে বুঝতে পারবে। x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট দিয়ে কত x10, তাই তো 10টা সংখ্যার গড় বলে দিয়েছে কত 20 বলে দিয়েছে। তাহলে গড় মানে কি আমাদের টোটাল কত সংখ্যা 1 2 করে 10টা, তাহলে ডিভাইডেড কত হয়ে যাবে 10। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট দিয়ে x10 সমান কত হয়ে যাবে, এর সঙ্গে গুণ করলে 200 হয়ে যাবে। তাহলে এটা একটা অ্যান্সার পেলাম। এবার আমাদের কি চেয়েছে বলতো, আমাদের চেয়েছে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 ডট ডট দিয়ে কি হবে x10 প্লাস 4, এটার গড় চেয়েছে। তাহলে এটা গড় যদি বার করি তাহলে ডিভাইডেড 1 2 3 করে কটা সংখ্যা 10টা সংখ্যা 10 দিয়ে ডিভাইড করে দিল। তাহলে এখানে একটা জিনিস করা হবে কি x1 x2 গুলোকে এক দিয়ে করে নিচ্ছি, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট দিয়ে কত হবে x10 ইনটু কি করব এই যে 4টা কটা লাস্ট কত সংখ্যা 10টা, তাহলে 10 দিয়ে কি করে দেব গুণ করে দিতে হবে, এটা ডিভাইডেড 10। তাহলে এটার মান আমরা জানি কত পেয়েছি 200, আর এখানে যোগ হবে এটা, হ্যাঁ এটা যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 40 ডিভাইডেড 10, তাহলে 240 বাই 10 0 0 কাটলে কত 24 অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 দাগেরটার অ্যান্সার। এটা কত নম্বর অপশনে আছে 6 দাগেরটা 24 সি দাগের অপশনে আছে। তাহলে 1 দাগেরটি কমপ্লিট। চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলে দিয়েছে
মূলধন ও বাৎসরিক সুদের অনুপাত 8:1 হলে বাৎসরিক সুদের হার কত হবে? মূলধন ও বাৎসরিক সুদের অনুপাত দেওয়া আছে, তাহলে 8:1। তাহলে এখানে আমরা লিখে করে নিচ্ছি। কিভাবে করব? কি মূলধন ও দেওয়া আছে, অনুপাত সুদ দেওয়া আছে, সমান কত? 8:1 দেওয়া আছে। তাহলে মূলধনটা কত ধরে নিচ্ছি? মূলধন ধরলাম 8x আর সুদটা ধরে নিলাম x ধরে নিলাম। তাহলে সেম আগের ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করি। I ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে? 100। I এর মান x, p এর মান 8x ইন্টু r এর মান দরকার আর t এর মান বলে দিয়েছে 1, ইকুয়াল টু কত হয়ে যাবে? 100। তাহলে এখানে কি কি কাটছে? এটা কেটে যাচ্ছে, আর এখানে কাটাকাটি যদি করতে যাই তাহলে এখানে 4 দিয়ে 2 আর এখানে 4 দিয়ে 25। তাহলে কি আসছে দেখো, কোনাকুনি 2r ইকুয়াল টু 25। তাহলে r এর মান কি হবে? 25/2 সমান 12.1/2%। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 2-এর 1 দাগের অ্যান্সার। 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে x ইকুয়াল টু 8 প্লাস 4√3 হলে √x এর মান কত? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে, কি এখানে এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে x এর মান যদি এরকম দেওয়া থাকে, x এর মান কত দেওয়া আছে? কি 8 প্লাস 4√3 আর তোমার চেয়েছে কত? √x এর মান চেয়েছে। তাহলে এই যে এই রাশিটাকে আছে, এই রাশিটাকে আমরা যেভাবে হয় স্কোয়ার আকারে নিয়ে আসবো। কিভাবে? x ইকুয়াল টু, এটাকে ভেঙে নিচ্ছি, 6 + 2 ভেঙে দিলাম, ঠিক আছে, প্লাস এখান থেকে 2 নিলাম আর 2টাকে ভিতরে বলে কত হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে। তাহলে 3 4 কত? 12 হয়ে যাবে। 3 4 12। আবার ভাঙছি এটাকে, দেখো 2টাকে এখানে √6 এর স্কোয়ার করে দিলাম, তাহলে আবার 6 থাকছে। এটাকে কি করব? প্লাস 2ab মানে √6 প্লাস √2 করে দিলাম, প্লাস এই যে এটাকে 2টাকে √2 এর হোল স্কোয়ার করে দিলাম। তাহলে x স্কোয়ার সমান এটা কি আসছে? √6 প্লাস √2 তার হোল স্কোয়ার, তাই তো? এবার আমি স্কোয়ারটাকে যদি এ পাশটা নিয়ে আসি তাহলে √x সমান কি আসবে? √6 প্লাস √2। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। এটা হচ্ছে 2 দাগের অ্যান্সার। √x এর মান কি? √6 প্লাস √2। ঠিক আছে, আচ্ছা 3 দাগেরটা কি বলেছে? চলো 3 দাগেরটা বলেছে যদি দুটি ত্রিভুজের বাহুগুলি সমান করতে হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সদৃশ হবে। এটা কি হবে? সদৃশ হবে। 4 দাগেরটা কি হবে? 4 দাগেরটা বলছে cos 30 থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে সাইন থিটার মান কত হবে? এটা প্রচুর সহজ অঙ্ক। দেখো cos কি দেওয়া আছে? cos থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ দেওয়া আছে, তাই না? ইকুয়াল টু হাফ দেওয়া আছে। তাহলে cos থিটা মাইনাস 30, cos কার মান হাফ? cos 60 এর মান। তাহলে cos 60, উভয় পক্ষে cos cos করেছি, থিটা মাইনাস 30 ইকুয়াল টু কি হয়ে যাবে? 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কি হবে? 60 প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি। থিটার মান কত পেলাম? 90। তাহলে সাইন থিটা মানে কি? সাইন 90 ডিগ্রির মান কত হবে? সাইন 90 এর মান 1। এটা হচ্ছে অ্যান্সার আমাদের 4 দাগেরটার অ্যান্সার। ঠিক আছে, 4 দাগেরটা কমপ্লিট হলো। 5 দাগের কি বলেছে দেখো। 5 দাগেরটা বলেছে একটি নিরেট ঘনককে গলে একটি নিরেট গোলক তৈরি করা হলে ঘনক ও গোলকের আয়তন কি হবে? আচ্ছা, আমরা যদি কোনো কিছুকে গলিয়ে আবার ওই জিনিসটা তৈরি করি তাহলে ওর পরিমাণ যত থাকছিল ওটাই থাকবে, ওটার জন্যই বলা হচ্ছে আয়তন। কোনো জিনিসকে তৈরি করতে ওর মধ্যে যতটা জিনিস থাকে ওটা হচ্ছে আয়তন। তাহলে আমি একটি বলকে গুলিয়ে অন্য কিছু তৈরি করলাম, তাহলে ওই বলের যতটা আয়তন ছিল ওখানেও ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। 5 এটা কি হবে? সমান হবে। তারপর 6টা দেখো,
ছয়টা বলেছে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত হবে নির্ণয় করো। তাহলে মধ্যমা চলো নির্ণয় করি। তাহলে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15 16। তাহলে 16টা হয়ে গেল। এবার আমরা জানি বিজোড় সংখ্যা হলে আমাদের মেথড কি, প্রথম দ্বিতীয় দ্বিতীয় এভাবে কেটেই করে নেবো আর 1 মার্কের থাকলে। কিন্তু যদি যুগ্ম থাকে তাহলে মাঝখানে দুটো সংখ্যা, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে প্রত্যেকটা একবার একটা করে কাটলাম না, একবারে কেটলাম। তাহলে কি থাকছে 8 + 9, এটাকে ডিভাইডেড 2 সমান কি হবে 8.5 থাকছে। এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 দাগের গুলো। 3 দাগের গুলো কি বলেছে চলো 3-এর এখানে শুরু করি। 3-এর কি বলেছে, 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার 6 মাসের পর্বে 1 বছরের সুদ 810 টাকা হবে। সেটা আমাদের দেখতে হবে 810 আসছে না কত আসছে। তাহলে কিভাবে করব, তাহলে সুদের পর্ব কত হবে, পর্বের সংখ্যা, সুদের পর্বের সংখ্যা এখানে বলে বার করতে আমাদের হবে কি পর্ব সংখ্যা কটা আসবে, 2টা। কিভাবে, 6 মাস অন্তর 12/6 সমান কত, 2টি বা 2 বার। ঠিক আছে, তাহলে আমরা a ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধির মান বার করছি, ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই কি হয়ে যাবে, যেহেতু 2টা ধাপ তার জন্য এটা কি হবে 200 হবে, ইন্টু 2n। মনে রাখবে এটুকুই পার্থক্য, যটা আমাদের পর্ব হবে তার দিয়ে এখানে নিচে 100 টাকা গুণ করতে হবে। তাহলে 3টা পর্ব হলে 300 হতো, আর এখানে 2n। ঠিক আছে, তাহলে 3n হয়ে যেত, যে 3টা পর্ব হতো। তাহলে এখানে p এর মান p বসে গেল, p এর মান জানা আছে আমাদের, কত দেওয়া আছে, p এর মান 8,000 টাকা। 1 প্লাস r এর মান কত দেওয়া আছে 10%, তাহলে 10/200, আর 2 n এর মান 1, তাহলে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করে এটা কেটে গেল, তাহলে 8,000 গুণিত এখানে কত হয়ে যাচ্ছে 1 আছে, এটা মনে রাখবে, 2 একে 2। তাহলে এখানে কত হচ্ছে 20 আর 1 21, 21/20, তার উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে 8,000 ইন্টু 21/20 গুণিত 21/20, 2টা শূন্য 2টা শূন্য 2টা শূন্য, তাহলে 2 দুনা 4, 4 দুনা 8, তাহলে 4 20। এটিকে যদি গুণ করা যায় তাহলে অ্যান্সার আসছে কত, 8,820 টাকা। সমূল চক্রবৃদ্ধি সুদ আসছে 8,820 টাকা। তো আমাদের এটা আসল, এটা সুদ আসল, তাহলে অতএব 8,820 মাইনাস সুদ সমান লিখে দিচ্ছি, শুধু সুদ সমান 8,800। তাহলে এখান থেকে 8,000 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 820। আমাদের বই কত দেওয়া আছে 810 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, 3 দাগেরটা মিথ্যা। তারপর চলো 3-এর 1 হলো, 3-এর 2-এরটা করি। 3-এর 2 কি বলেছে, 3-এর 2 বলেছে x/5 y/3 এবং z/7 হলে এটা এখান থেকে মান p এর মান 3 হবে, সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে ধরে নিয়েছে x/5 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/7 ইকুয়াল টু x - 3y প্লাস z/p। এটা সবগুলোকে আমি কে ধরে নিচ্ছি, যদি কে ধরি তাহলে x এর মান কি হবে 5k হবে, y এর মান 3k হবে, আর z এর মান কি হবে 7k হয়ে যাবে। তাহলে এই যে এই রাশি থেকে আমি p এর মানটা বার করছি, তাহলে x - 3y প্লাস z/p ইকুয়াল টু কি হবে k হবে। তাহলে এখানে মান বসাই, x এর মান কত হবে 5k মাইনাস 3 ইন্টু y মানে 3 3 কে 9, তাহলে 3k, আর z এর মান কত দেওয়া আছে 7k,
ডিভাইডেড পি ইকুয়াল টু কে। তাহলে বা দিয়ে দেখো এখানে 5k হয়ে গেল, মাইনাস 9k হয়ে গেল, প্লাস 7k, এটা উপরে গেলে pk হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 12k মাইনাস 9k ইকুয়াল টু pk, অতএব 3k ইকুয়াল টু pk। তাহলে k কে কেটে গেল, তো p এর মান কত হচ্ছে, 3 হচ্ছে, p এর মান 3। এটা হচ্ছে 3-এর 2 দাগের অপশন। তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তারপর দেখো 3 দাগেরটা কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা সাইন থিটা ইকুয়াল টু কি দিয়ে দিয়েছে, এক্স বাই ওয়াই। তাহলে এখানে বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই, এটা হবে। তো কিভাবে করব দেখো, এক্স আর ওয়াই এর মান, সাইন মানে কি, সাইনের সর্বোচ্চ মান কি 1, 1 এর থেকে বড় হতে পারবে না, সাইনের সর্বোচ্চ মান 1 বা 1 এর সমান। তাহলে এরকম হতে হবে কি, সাইন থিটা ইকুয়াল টু কি হবে, বা √1, তাই তো, 1 এর সমান। বা এখানটাই আমরা এভাবে লিখতে পারবো কি এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে 1। তাহলে এক্স এর মানটা কি ওয়াই, তাহলে এখানে বড় কি হচ্ছে, ওয়াইটা বড় হচ্ছে এক্স এর থেকে, তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 দাগের। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে বিডি বৃত্তটির ব্যাস হবে। আচ্ছা, বৃত্তস্থ সামান্তরিক মানে কি হয়, বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র হয়ে যায় ওটা। তাহলে এরকম যদি হয়, এটা একটা আয়তক্ষেত্র যদি হয়ে যায়, তাহলে এটা একটা কেন্দ্রস্থ, তাহলে এ বি সি ডি, তাহলে এটা যে কর্ণটা হবে, তাহলে এটা কি বৃত্তের ব্যাসিত হবে, তাহলে এটা 100% সত্য কথা। ঠিক আছে, 5 দাগেরটা কি বলেছে দেখো, 5 দাগেরটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অর্ধগোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা নর্মাল যদি ধরে নিই কি একটি অর্ধগোলকের আয়তন যদি আমরা বার করি, অর্ধগোলকের আয়তন কত, 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে নর্মাল অর্ধগোলকের আয়তন। এখন কি করছে, এখন অর্ধগোলকের আয়তনটা বৃদ্ধি করেছে, কিভাবে বৃদ্ধি করেছে, 2/3 পাই আর কিউবের জায়গাতে বলছে আরটা দ্বিগুণ করেছে, তাহলে 2 আর কিউব হবে, 2/3 পাই, 2 এর কিউব মানে 8 আর আর এর কিউব, তাহলে 8টাকে সামনে নিয়ে আসছি, 2/3 পাই আর কিউব। তাহলে এটা তো ফর্মুলা, তাহলে কগুণ হচ্ছে 8 গুণ, তাহলে এটাও কি হয়ে যাবে, সত্য হয়ে যাচ্ছে। 5 দাগেরটা হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলে দিয়েছে কোনো শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক থেকে যৌগিক গড় নির্ণয়ের জন্য সবকটি শ্রেণীর দৈর্ঘ্য সমান হওয়া আবশ্যক। যদি যৌগিক গড় কথা উল্লেখ থাকে তাহলে এটা সত্য কথা। ঠিক আছে, অন্যান্য গড়ের ক্ষেত্রে কিন্তু হতো না, কিন্তু যৌগিক গড় যেহেতু বলে দিয়েছে তার জন্য এটা কি হবে, সত্য হবে। তাহলে 3 দাগের কোশ্চেনটিও আমাদের অ্যান্সারটি হয়ে গেল। চলো 4 দাগের গুলো করি। 4 দাগেরটি কি বলেছে দেখো, 4 দাগেরটা বলছে রাহালা ও নাজমার মূলধনের অনুপাত 2:3 এবং নাজমা এবং অম্বিকার মূলধনের অনুপাত 4:5। বছরের শেষে 1050 টাকা লাভ হলে অম্বিকার লভ্যাংশ কত হবে। আচ্ছা, রাহালা ও নাজমার মূলধনের অনুপাত কত হবে, 2:3 দেওয়া আছে। আর নাজমা ও অম্বিকার
মূলধনের অনুপাত কত দেওয়া আছে 4:5। এখানে দেখো নাজমার সাপেক্ষে দুটো মান কিন্তু সমান হচ্ছে না, তার জন্য দুটোকে কি করতে হবে, সমান করতে হবে। কিভাবে সমান করব, আমরা দুটো হরগুলো লসাগু 12, কত 12 হচ্ছে, তাহলে 12 করতে হবে দুটোকে। তাহলে একে নিচের হর নিচের সংখ্যাটা দিয়ে গুণ করবো আর নিচটাকে উপরের সংখ্যাটা দিয়ে। তো 4 দিয়ে 4 দুনো 8, 3 4 কি 12, আর এখানে 3 দিয়ে 3 4 12, 3 5 15। তাহলে এখন কি হবে, অতএব রাহালা, নাজমা ও অম্বিকার মূলধনের অনুপাত কত হচ্ছে 8:12:15। এটা হচ্ছে অনুপাত। এবার ওদের মোট লাভ বলে দিয়েছে, কত মোট লাভ বা লভ্যাংশ বলে দিয়েছে, মোট লভ্যাংশ, লভ্যাংশ কত বলেছে 1050 টাকা। তো আমরা জানি কি মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতটা কি হবে, সমান হবে। তাহলে এই অনুপাতে আমরা লাভটা ভাগ করতে পারবো। অতএব রাহালা লাভ পাবে, রাহালা লভ্যাংশ পাবে। কিভাবে বার করব, 1050 গুণিত ওর আনুপাতিক ভাবে, মানে 8/3টার যোগফল। তাহলে কত হয়ে যাচ্ছে 35 হয়ে যাচ্ছে। 35 যদি কাটি তাহলে 30, কত হচ্ছে 3 8 24, 240 টাকা। রাহালা কত পাচ্ছে 240 টাকা। সেম একই রকম করে নাজমা লভ্যাংশ পাবে 1000, এটা কি হবে 12/35। তাহলে কাটাকাটি করলে 30, 3 12 36, মানে কত হবে 360 টাকা। আর একটা অম্বিকা লভ্যাংশ পাবে 1050 × 15/35। তাহলে 30 দিয়ে কত হয়ে যাবে, তাহলে 15 দুনা 30 15 450 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। একের অ্যান্সার। 2 দাগেরটা দেখো, 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে চক্রবৃদ্ধি সুদ হার সুদে কোনো মূলধন n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। এই অঙ্কটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা সেটে আসছে এই অঙ্কটা, তাই না? তো দেখো অঙ্কটা করি। কি ধরে নিচ্ছে এখানে, আসল সমান p টাকা, ঠিক আছে? তাহলে সমূল চক্রবৃদ্ধি যেটু বলেছে কি দ্বিগুণ পাবে, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কি হয়ে যাবে 2p হয়ে যাবে। তাহলে আমরা জানি a = p × 1 + r/100 × কি হয়ে যাবে n হয়ে যাবে। তাহলে a এর মান 2p হচ্ছে, তাহলে এখানে 2p বসিয়ে দিচ্ছি, 2p - p 1 + r/100 × n। তাহলে p কেটে গেল, তাহলে কি পড়ে আছে 2 = 1 + r/100 × n। থাক, এখান পর্যন্ত রাখলাম। এবার বলেছে কত বছরে 4 গুণ হবে, তাহলে এখানে লিখে দেবো কি ধরি t বছরে 4 গুণ হবে। 4 গুণ মানে কি p, আসলটা p যদি হয় তাহলে 4 গুণ মানে 4p। তাহলে a = p × 1 + r/, এখানে t যেহেতু t বছর ধরে নিয়েছি, তাহলে a এর মান যেহেতু 4 গুণ হবে তাহলে 4p, p × 1 + r/100 × t। তাহলে এখানে p কেটে গেল, 4 কে 2 এর স্কয়ার আকারে আমি লিখতে পারবো। তাহলে 1 + r/100 করে t। 2 এর মান কিন্তু আমরা বার করে রেখেছি, কত আছে 2 এর মান 1 + r/100 × n, তার মাথার উপরে কি হবে স্কয়ার হবে। তাহলে 1 + r/100 t। তাহলে দেখো বেস অনুযায়ী এখানে এরকম আসছে 1 + r/100 2n।
ইকুয়াল টু 1+r/100 ইন্টু টি। তাহলে দেখো সূচকের অনুসারে আমরা বেসটাকে সরিয়ে দেব, তাহলে কি আসছে বলো তো, 2n ইকুয়াল টু টি। তাহলে ঘুরিয়ে দিলে কি টি ইকুয়াল টু 2n, তাহলে 2n বছরে কি হবে 4 গুণ হয়ে যাবে। এটা হচ্ছে 2 এর অ্যান্সারটা। খুব ভালো কোশ্চিন, কোশ্চিনটা প্রায় বারবার আসছে এই কোশ্চিনটা। ঠিক আছে, তারপর চলো 3 দাগেরটা, আচ্ছা পরের পাড়াতে করি, এটা 2 দাগের হলো, 3 দাগেরটা আমরা করি। 4/3 কি বলেছে দেখো, 4/3টা বলে দিয়েছে x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত? এই যে এরকম যদি মান দেওয়া থাকে তাহলে এই বীজটা হচ্ছে দুটো সমীকরণের বীজ, তাহলে দুবার আমরা মানটা বসাবো, তাহলে আমরা তাড়াতাড়ি মানটা পেয়ে যাব। তাহলে কিভাবে বসাবো দেখো, x² এরকম লিখে দেবো কি x² + bx + 12 = 0 সমীকরণের একটি বীজ কত 2। তাহলে x এর জায়গাতে কি করবো আমরা 2 বসাবো, প্লাস b2 + 12 = কি আসবে 0। তাহলে এখানে 4 + 2b + 12 = 0। তাহলে 2b = 12 আর 4 কত -16 এপারে আসলে, তাহলে b এর মান কি হবে -16/2 সমান কি আসবে -8। তাহলে b এর মানটা পেয়ে গেলাম। আর একটা দেওয়া আছে কি x² + bx + 9 = 0। এটারও কি হবে সমীকরণের একটি বীজ কত 2। তাহলে এখানে কি হবে 2 এর হোল স্কয়ার প্লাস b2q প্লাস q ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে 4 হচ্ছে, এখানে b এর মান আমরা জানি মাইনাস, তাহলে মাইনাসের সঙ্গে যদি গুণ করি তাহলে এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, 8 দুনা কি 16 প্লাস q ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হবে -12 হয়ে যাচ্ছে, তাই তো, -12 প্লাস q ইকুয়াল টু 0। তাহলে q এর মান কি হবে -12 আছে, এরপর এসে 12 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার, q এর মান কি হবে 12 হয়ে যাবে। তারপর 4 দাগেরটা কি হবে দেখো, 4 দাগেরটা বলছে x = 2 + √3 হলে x² + 1/x এর মান নির্ণয় করো। এখান থেকে খুব সহজ পদ্ধতিতে এটা মানটা বার করা হবে। দেখো আমাকে x এর মান দেওয়া আছে কত, x = 2 + √3। যেহেতু 2 মার্কের জন্য আছে বেশি খাটতে হবে না, আমি কি করব 1/x এর মান বার করব। তুমি যদি ক্যালকুলেশন করতে যাও 1/2 + √3 দিয়ে করণ নিরসন করে করতে যাও তাহলে এই মানটাই আসবে, এই যে 1/x, তাহলে এর সাইনটা চেঞ্জ করে দাও 2 - √3 চলে আসবে। তোমরা দেখবে করণ নিরসন করে সেম এই অ্যান্সারটাই আসবে। তাহলে আমাকে কি চেয়েছে x² + 1/x চেয়েছে, তাহলে একে যদি আমি ফ্রিকশনের মধ্যে আলাদা করি x²/x + 1/x, তাহলে এখান থেকে এটা কাটলে x ই থাকছে, তাহলে x এর মান কত পেয়েছি 2 + √3 আর প্লাস 1/x এর মান কি 2 - √3। তাহলে 2 + √3 আর প্লাস প্লাস আর +2 আর প্লাস মাইনাস -√3, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, কি হয়েছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4/5 দাগেরটা কি বলেছে দেখো, বলেছে ABC একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের চতুর্ভুজের অন্তর্লিখিত তার কেন্দ্র ও COD = দেওয়া আছে 120 এবং BAC কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি হলে BOC এবং BCD এর মান কত এটা নির্ণয় করতে হবে। সেই অঙ্কটা এর আগে এত করেছি আমরা, এর আগের সেটও ছিল। চলো আমরা চিত্রটা অঙ্কন করি। তো চিত্রটা এরকম একটা হবে, এরকম একটা বৃত্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম
এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এ বি সি আর ডি। এখান থেকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই যে এই কোণটা, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে এখানে কোণটা এটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 120 ডিগ্রি। আর এখান থেকে এটা যাবে, এটা কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি এটা কোণের মান দেওয়া আছে। এই মাঝখানের কোণটার নাম ও দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের মান কোনটা চেয়েছে, এটা গোটা বিসিডি এটা গোটা কোণের মান চেয়েছে, আর একটা বিওসি এই যে এই কোণের মানটা চেয়েছে। তাহলে কিভাবে করব, তো এখানে লিখে দিচ্ছি, যেহেতু 2 মার্কের আছে তার জন্য ও কেন্দ্রীয় বৃত্তের সাপেক্ষে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা হয়ে গেল। যেখানে কি কথাটা বলেছে, যেখানে বলে দিয়েছে সিওডি ইকুয়াল টু কি হবে 120 ডিগ্রি বলা আছে, আর একটা বলা আছে বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এই যে বিসি এর সাপেক্ষে, মানে বৃত্তচাপের সাপেক্ষে কি হয়ে যাচ্ছে, কেন্দ্রস্থ কোণটা কি হবে বিওসি, এই যে বিওসি এটা হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা বৃত্তচাপের সাপেক্ষে দুটা কোণ হচ্ছে, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধস্থ কোণ, ঠিক আছে, বা বৃত্তস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কোনটা বললাম, তাহলে বৃত্তস্থ কোণ হবে বিএসি। তাহলে কোণ বিএসি, তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণটা পরিধস্থ কোণ অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণটা পরিধস্থ কোণটা কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর পরিধস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটার থেকে এটা কি হবে, ডবল হবে। এটা যদি 30 হয় তাহলে এটা কি হবে 60 হয়ে যাবে। তাহলে অতএব বিওসি ইকুয়াল টু কি আসবে, 2 ইন্টু বিএসি ইকুয়াল টু কি হবে 2 ইন্টু, এটার মান আমরা 30 জানি, তাহলে কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার কি করব, আবার লিখে দেব, আবার সিডি, এটা বৃত্তচাপের সিডি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কত হবে, সিওডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধস্থ কোণটা কি হবে, বা বৃত্তস্থ কোণ সিএডি, এই যে এই কোণটা হবে সিএডি। তাহলে এরকম যদি হয়, অতএব 2CAD ইকুয়াল টু হবে COD হবে, ঠিক আছে। তাহলে CAD ইকুয়াল টু কি হবে, এটার কোণের মান দেওয়া আছে কত, CAD এর মান দেওয়া আছে 120, তাহলে 120/2 সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে মানটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এবার BCD, তার মানে এটা কোনটা মান আমাদের বসালেই হয়ে যাবে। তাহলে কোণ বিএডি এই কোণটার মান কি হবে, বিএডি কোণের মান হচ্ছে কোণ বিএসি প্লাস কোণ সিএডি ইকুয়াল টু কি হবে, 30 একটা পেলাম, একটা 60 পেলাম, তাহলে কত হয়ে যাবে 90 হয়ে যাচ্ছে। কি পাচ্ছি, বিএসি এই পাশটায় 90, 30 আছে, আর এই পাশটায় কত পেলাম 60 পেলাম, ঠিক আছে। তাহলে এটা যদি বৃত্তস্থ হয়, চতুর্ভুজ হয়, তাহলে দুটো পরস্পর কি হবে, সম্পূরক হবে। তাহলে এটা যদি 30 আর এটা যদি 60 হয়, তাহলে 90 হয়ে যাচ্ছে, 30 আর 60 মিলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, দুটোর সমষ্টি 180 হবে, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে 90 হয়ে যাচ্ছে। অতএব দিয়ে আমরা লিখে নেব, অতএব ডি ইকুয়াল টু কি হবে, 180 থেকে ওই কোণটা বাদ দিয়ে দিচ্ছি 90, তাহলে কি হয়ে যাবে, এখানে 90 ডিগ্রি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কোণ বিএডি এর মান হচ্ছে 90 ডিগ্রি। 5 জায়গাটা হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো বারবার আসছে কিন্তু কোশ্চেনটা, ঠিক আছে। তারপর চলো, তারপরে 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলে দিয়েছে
এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এ বি সি ডি এর এখানে চিত্র দেওয়া আছে, পাশের চিত্রে ডিই আর বিসিটা সমান্তরাল, বিই আর এফসি সমান্তরাল, তাহলে এডি বাই বিডি ইকুয়াল টু 2/1 হলে এএফ আর এফ বি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, চিত্রটা আগে অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা নাম দেওয়া আছে এ বি আর সি, এটা নাম দেওয়া আছে, আর এখানটায় মাঝখানে দেওয়া আছে ডি আর ই দেওয়া আছে। তাহলে এখান থেকে বর্ধিত করে এই যে এখান থেকে এটা একটা গেছে, এটা নাম দিয়েছে বিই পেলাম, তাহলে এখান থেকে বর্ধিত করে একবার ডাইরেক্ট এখানে যুক্ত হয়েছে, তাহলে এটার নাম এফ দিয়ে দিয়েছে। তাহলে এখানে বলেছে কি, তা ত্রিভুজ এ বি সি এর কে কে বলেছে ডিই, এই যে ডিইটা ডিই সমান্তরাল কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল, এবং আর কি বলেছে বিই, এই যে এইটা বাহুটা এটা সমান্তরাল মানে এফসি এর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা এভাবে লিখতে পারবো এডি বাই ডিবি, এডি বাই ডিবি পাবো, তাই তো, আর এই পাশটায় এ ই বাই কি আসবে ইসি পাবো থ্যালাসের উপপাদ্য অনুসারে। তাহলে এটা যদি পাই তাহলে এটা সমান আমাদের কত দেওয়া আছে, এ দুটো পরস্পর সমান হবে, তো তার জন্য 2/1 এটা আমরা মান পাচ্ছি। ঠিক আছে, এডি এর মানটা দেওয়া ছিল 2/1, কিন্তু 2 আমরা থ্যালাসের উপপাদ্য অনুসারে কি হবে, এটা সমান এটা হবে, তার মানে এটার মান এটা যদি হয় তাহলে এটার মান এটা হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আবার কি বলেছে, এ বি বিএফ, এ বি বিএফ, এবার এটুকু নিয়েছি, এ বি বিএফ এর সঙ্গে কে সমান্তরাল হচ্ছে এ ই, আর কি বলছে ইসিটাও কি হচ্ছে সমান হচ্ছে ইসি, তাহলে এদের মানও কি হবে, যেহেতু এ ই আর ইসি এর মানটা 2/1, তাহলে এটার সঙ্গে যদি সমান হয় তাহলে এর মানও কি হবে 2/1 হবে। তাহলে এখান থেকে দেখো একটা মান বসাই, এ বি বাই তাহলে বি এফ সমান কি পেলাম আমরা 2/1 পেলাম, তাই তো। তাহলে উভয় পক্ষে কি করব আমরা 1 যোগ করে দিচ্ছি, তাহলে এ বি বাই বি এফ প্লাস 1 ইকুয়াল টু 2/1 প্লাস 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হবে বি এফ, তাহলে এ বি প্লাস বি এফ, তাই তো, বি এফ ইকুয়াল টু এখানে কি হবে 1 আর উপরে 2 প্লাস 1, তাহলে বা দিয়ে দেখো এ বি আর বি এফ, তাহলে গোটাটা কি আসছে এ এফ আসছে, তাহলে এ এফ আর নিচে বি এফ ইকুয়াল টু আসবে 3/1 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মান। এখানে লিখে নেবে উভয় পক্ষে 1 যোগ করে পাই, উভয় পক্ষে 1 যোগ করে পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। ছয় দাগেরটা হলো, 7 দাগেরটা কি বলেছে চলো, 4-এর 7 দাগেরটা কি বলেছে, চারের সাথে এটা বলেছে 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এরকম দুটো বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আর এখান থেকে একটা আর বৃত্ত গেছে, এরকম একটা বৃত্ত, তাহলে দুটো বৃত্ত, এখানে এটা বৃত্তের নাম দিয়েছে পি আর এখানটা হচ্ছে কিউ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে কোণ উৎপন্ন করছে স্পর্শকের, এই যে এখান থেকে কোণ হচ্ছে, তাহলে এটা দূরত্ব বলেছে কত, আমাদের এটা মানটা পি কিউ এর মানটা, এখান থেকে একটা লম্ব আসছে, এটা নাম দিয়েছে এ বি, সাধারণ স্পর্শক যেটা বলেছে এ বি। তাহলে এখান থেকে কি কি পাবো দেখো, লিখবো কি, পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের প্রত্যেকের ব্যাসার্ধ কত হবে, প্রত্যেকের ব্যাসার্ধ 10 সেমি আছে দেওয়া। ঠিক আছে, এরা এ ও বি বিন্দুতে কি করে
ছেদ করে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটা বৃত্ত, তার জন্য প্রত্যেকের ব্যাসার্ধ কত 10 সেমি আমরা লিখে দিলাম। তাহলে এ ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সমান, এটা একটা সাধারণ স্পর্শক ছিল কত 12 সেমি দেওয়া ছিল। একটা পি এ, দেখো পি এ আর কিউ এটা সমান হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ এরা সমান, একই মাপের তো বৃত্ত, তার জন্য দুটো কি হবে সমান হবে। পি এ ইকুয়াল টু কিউ এ ইকুয়াল টু কত হয়ে যাবে 10 সেমি দেওয়া আছে, হয়ে গেল। এবার এখানে কি বলেছে, লম্ব বলেছে, কে পি সিটা লম্ব, পি সি এখানে নাম একটা সি দিয়ে দিচ্ছে এটার, ঠিক আছে। পি সিটা লম্ব কার উপরে, এ বি এর উপরে লম্ব। তাহলে এখান থেকে এ সি ইকুয়াল টু বি সি, এ সিটা আর বি সিটা কি হবে পরস্পর সমান হবে, এই পাশটা যেহেতু সমদ্বিখণ্ডক তাই জন্য বি সি ইকুয়াল টু কি হবে 12/2 সমান কত হয়ে যাবে 6 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ পি সি এর কি কি পাবো, তাহলে এটা একটা কি হয়ে আছে, এ পাশটা ধরো বা এ পাশটা ধরো, এটা একটা সমকোণ ত্রিভুজ হচ্ছে, তাহলে কি হবে পি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে পি এ স্কোয়ার হবে। তাহলে এখানে আমাকে যেহেতু পি সির মান দরকার, পি সি স্কোয়ার, তাহলে এখানে কি আসবে পি এ স্কোয়ার মাইনাস এ সি এর স্কোয়ার। তাহলে শুধু পি সি সমান রুট ওভার পি এর মান কত আমরা জানি, পি এর মান জানি 10, 10 এর স্কোয়ার প্লাস মাইনাস আছে, তাহলে এসি এর মান কত আছে, এসি 6, তাহলে 6 এর স্কোয়ার কত হয়ে যাবে 100 মাইনাস 64, তাহলে কত হচ্ছে রুট ওভার 36 ইকুয়াল টু 6। তাহলে 6 পেয়ে গেলাম, 6 6 36, সরি এখানে 36 হবে, এখানে কত হয়ে যাচ্ছে 64 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 6 6 কত হয়ে যাবে 36, আর এখানে 100 থেকে 70 বাদলে 64, আর 64 কি হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম পি সি এর দূরত্ব। যদি পি সি সমান 8 হয় তাহলে পি কিউ সমান কি, আর দুটোকে যোগ করে নেব, তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে পি সি প্লাস পি কিউ, কিউ সি বা সি কিউ যা দাও, তাহলে 8 যোগ 8 সমান কত হয়ে যাবে 16 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আর দাগেরটা কি বলেছে দেখো, আর দাগেরটা বলেছে tan থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত হবে। আচ্ছা দেখো tan দেওয়া আছে, tan থিটা প্লাস 15 ইকুয়াল টু কি হবে √3, তাহলে tan থেকে গেল tan থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 এর মান কত tan 60 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে যদি tan সরিয়ে দিই তাহলে থিটা প্লাস 15 ইকুয়াল টু কত হবে 60, তাহলে থিটা মান কি হবে, এটা প্লাস আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 মাইনাস 15 ডিগ্রি, তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। এবার বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান, তাহলে সাইন থিটার মান 45 যোগ কস থিটার মানও 45, তাহলে সাইন 45 মানে কি 1/√2 প্লাস 1 কি এটার মানও √2, তাহলে আমরা যদি হরগুলো লসাগু √2 করি তাহলে 1 + 1 সমান কি হবে 2/√2 হয়ে যাচ্ছে। এখানে নিচে করণীয় নিরসন যদি করতে যাই তাহলে এখানে মনে রাখবে আমি উপরটাকে ভাঙতে পারবো, 2 মানে কি √2 ইন্টু √2, তাহলে তো 2 পাবো, তার নিচে √2 আছে, তাহলে কাটলে কি শুধু থাকছে √2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কি হবে, সাইন থিটা প্লাস কস থিটার √2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 দাগেরটা হয়ে গেল। 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে দেখাও যে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ইকুয়াল টু 1, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করেছি, লেফট হ্যান্ড সাইড কি হয়ে যাবে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan মানে কি cot স্কোয়ার 78 ডিগ্রি, তাহলে আবার sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে cot
স্কোয়ার 90 মাইনাস 12 ডিগ্রি, তাহলে কি আসবে সেক স্কোয়ার 12 ডিগ্রি, এটা কি হবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা একটা প্রমাণ করতে পারবো, তাহলে এটা কি হয়ে যাবে প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 9 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপর 10 দাগেরটা কি বলেছে, দশ দাগেরটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে একটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে তার একটা ক্ষেত্রফল বেরোবে, আর 50% বৃদ্ধি করলে তার একটা ক্ষেত্রফল বেরোবে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে শতকরা সেটা আমরা বার করে নেব। কিভাবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক এবিটিএ আর পর্ষদে অনেকটা স্কুলে এই অঙ্কটা পাওয়া যাচ্ছে। তাহলে কিভাবে করব, ধরে নিচ্ছি ধরি গোলকের ব্যাসার্ধ কত হবে আর একক, তাহলে গোলকের ক্ষেত্রফল কি হবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে ব্যাসার্ধ বলছে 50%, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ এখন কি হবে, ব্যাসার্ধ হবে, তাহলে যেহেতু আর থেকে বৃদ্ধি পাচ্ছে তাহলে আর প্লাস কার হচ্ছে 50% আর এর, আর বাই 50% মানে 50 বাই কত 100, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, কি পাচ্ছি আর প্লাস আর বাই 2, 2 লসাগু 2 আর প্লাস আর ইকুয়াল টু কি হবে 3 আর বাই 2। এখন এটা ব্যাসার্ধ হচ্ছে, তাহলে অতএব দিয়ে লিখে দেবো এখন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এখন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আগে আর ব্যাসার্ধ ছিল তার জন্য এটা ক্ষেত্রফল পেয়েছিলাম, এখন ব্যাসার্ধ এটা হচ্ছে, তাহলে কি হবে 4 পাই আর স্কোয়ার মানে কি 3 আর বাই 2 তার হোল স্কোয়ার বর্গ একক, তাহলে 4 পাই এটা 3 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 3 3 কে 9 আর আর এর স্কোয়ার বাই 4, তাহলে 4 4 কেটে গেলে কি থাকবে 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটা এখন পেলাম, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, অতএব বৃদ্ধি পেয়েছে কত 9 পাই আর স্কোয়ার থেকে আগে কত ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে কত হবে 5 পাই আর স্কোয়ার বর্গ একক, এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কিভাবে বার করব, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা হবে, এতটা বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কোয়ার, কত থেকে বৃদ্ধি পেয়েছে 4 আর স্কোয়ার থেকে, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু কত শতকরার জন্য 100, তাহলে আর স্কোয়ার পাই 4 পজিশন কত, তাহলে এটাকে যদি আমি 25 দেখুন 125%, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 125% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হয়ে যায় 10 দাগের অ্যান্সারটা। আচ্ছা 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা এখানে লিখে নিচ্ছি আমরা কি এরকম একটা শঙ্কু আছে, ধরে নাও এটা একটা শঙ্কু, ঠিক আছে, তাহলে এখানে এটা কি h উচ্চতা, এটা ব্যাসার্ধ r, আর এটা l, তাহলে আমরা l ইকুয়াল টু l স্কোয়ার সমান কি জানি আর স্কোয়ার প্লাস h স্কোয়ার, এটা আমরা জানি। এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জেনে রাখলাম। ঠিক আছে, তাহলে চলো এখানে অঙ্কটা করি, তাহলে ধরি দিয়ে লিখে দেবো শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে আর একক, তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে, শঙ্কুর উচ্চতা হচ্ছে h একক, আর শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নিলাম কত l একক। তাহলে
আমরা কি জানি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এটা আমরা মনে রাখলাম, ঠিক আছে। এবার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে এই যে শর্তানুসারে বলে দিয়েছে কি কি ভূমির ক্ষেত্রফলটা, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 10 গুণের সমান হবে। তাহলে এটার ভূমির ক্ষেত্রফলটা কার সঙ্গে, বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে বক্রতলের ফর্মুলা কি, পাই আর এল ইকুয়াল টু কি হবে, গোলকে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে কত গুণ, √10 গুণ। তাহলে এরকম করে দিলাম, তাহলে পাই কেটে গেল, আর কাটলে এখানে একটা আর পাবো, তাহলে এল ইকুয়াল টু কি পাবো আমরা, তাহলে √10 আর পাচ্ছি। তাহলে উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এল এর স্কোয়ার, আর এখানে কি হয়ে যাবে 10 আর স্কোয়ার হয়ে যাচ্ছে, 10 আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে আমরা কি জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 10 আর স্কোয়ার। বা দিয়ে এইচ স্কোয়ার সমান কি হবে, 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে, 9 আর স্কোয়ার, তাই তো। তাহলে এইচ স্কোয়ার, আমি এখানটায় আর স্কোয়ারটা নিয়ে চলে আসছি, তাহলে কি থাকছে, 9 থাকছে। তাহলে এইচ বাই আর তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে 3, কিছু নেই মানে কি 3/1 তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কত আছে দেখো, এখানে এইচ বাই আর সমান কি আসছে, 3/1 আসছে। তো আমাদের কি চেয়েছে, উচ্চতার ব্যাস চেয়েছে, আমরা কি পেলাম, উচ্চতার ব্যাসার্ধ পেলাম। তাহলে ব্যাস মানে কি 2r, তাহলে এইচ বাই 2r সমান কি হয়ে যাবে, তাহলে 3, আর একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 হয়ে যাবে। তাহলে উচ্চতা অনুপাত ব্যাস যেটা হবে, তাহলে 3:2 কি হবে, 2 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্ট অঙ্ক চলো, 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলেছে যদি ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35/10 হয়, তাহলে সামেশন fi ui ইকুয়াল টু 38, সামেশন fi ইকুয়াল টু 60 হলে এক্স বারের মান কত চেয়েছে। আচ্ছা গড় চেয়েছে, এক্স বারের মান চেয়েছে, কিভাবে করব। আচ্ছা যেহেতু এভাবে দেওয়া আছে কি ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35 বাই কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি সামেশন fi xi ইকুয়াল টু কত দেওয়া আছে, 30, আর সামেশন fi ইকুয়াল টু দেওয়া আছে 60। তাহলে ui ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা জানি, xi মাইনাস a বাই h, এর তুলনা করে পাই, এর তুলনা করে পাই। তাহলে তুলনা করলে a এর মান কি পাচ্ছি এখানে 35, তাহলে আর h এর মান কি পাবো, 10 পাবো। তাহলে x বার ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi xi বাই সামেশন fi আর ইনটু h। তাহলে a এর মান কত, 35 প্লাস 30 এটা, আর fi মানে 60 ইনটু কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তাহলে 0 0 3 2 6 2 5, তাহলে কত হয়ে যাবে 35, আর যোগ 5 সমান কত হয়ে যাচ্ছে, 40 অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 12 দাগেরটা কমপ্লিট হয়ে গেল।